সবাই কথা শুনতে পাও, স্ক্রিন দেখতে পাও এখন? যে জি যে ভাইয়া আছো? দেখ। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে তোমার ওই যে বললাম না যে ওই চ্যাপ্টারে হচ্ছে থিওরি মোটামুটি শেষ করছি, কয়েকটা হচ্ছে বোর্ডের কোশ্চেন দেখি। আর যদি সময় থাকে হচ্ছে প্রায় যে সামনের দিকে পেয়ার কোশ্চেন দেখবে। টেস্ট পেপার হচ্ছে বিভিন্ন কলেজের দেখে চায়। কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন থাকে পরীক্ষায়। কারণ সেকেন্ড পেপার তো ফিজিক্সের ওভারঅল হচ্ছে কোশ্চেন সবসময় রিপিট হয়, একই টাইপের কোশ্চেন আসে। আর আমি তো বলছি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে। ফটো ইলেকট্রিক ইফেক্ট থাকবেই, দেখবা কোশ্চেনের মধ্যে গেলে। তারপরে তোমার হচ্ছে আহ ওই যে দুই যমজ ভাই বয়স বয়স নিয়ে টানাটানি, এসবের ম্যাথ তো থাকবেই 100%। তারপরে হচ্ছে তোমার এই ধর্ম সংকোচন মানে আপেক্ষিকতার পার্টটা এখান থেকে থাকবে। আর হচ্ছে ওই যে প্রতিশক্তি থাকিস না, আইনস্টাইনিয়ান প্রতিশক্তি আর নিউটনের প্রতিশক্তি, এই যে তিনটা টপিক এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। আর এক্সট্রা এক্সট্রা এখান থেকে হালকা পাতলা ছিটাফোটা কোশ্চেন থাকে, ঠিক আছে? এটার জন্য সামনে দিয়ে গেলে দেখবো। তো চ্যাপ্টারের এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম আমি। আর এই পিডিএফটা একটু দেখে নিবা। এখানে হচ্ছে সেই থিওরি গুলি আছে শুরুতে। আমরা হচ্ছে কি কি দেখছিলাম একটা আমি তোমায় বলে দিই। মাইক্রোসফট মডেল এক্সপেরিমেন্ট দেখছিলাম এখানে, যে এন ল্যামডা সবসময় 2d ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে কিছু কিছু মান হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে হচ্ছে আমি এন এর মানটা 0.4 পাবো। আমার এখান থেকে কোনো ম্যাথ কিছুই আসবে না। জাস্ট এটাই আমাকে বের করতে বলে যে এন এর মানটা কত, যদি হচ্ছে এমসিকিউ তে আসে আর কি। এমনি আসে না। মাইগ্রেশন বলতে তিনটা রেজাল্ট ছিল এক্সপেরিমেন্টের। এছাড়া বলতে মহাবিশ্বে কিছুই নাই, গেলিলিয়ান রূপান্তর সঠিক নয়, আলোর বেগ কনস্ট্যান্ট, হাবিজাবি। তো এখানে পুরো থিওরিটা হচ্ছে লেখা আছে, বুঝছো? প্রসঙ্গ কাঠামো, জড়, এই হাবিজাবি সব লেখা আছে। এটা দেখে নিও। আমরা হচ্ছে তোমার কোশ্চেনে যাই। আর কোশ্চেন গুলো খুব ভালো মতো দেখবা, কোন জায়গায় না বুঝতে অবশ্যই বলবা। তো শুরু করি। আচ্ছা, তো তোমার হচ্ছে ঢাকা বোর্ড 2023, এখানে হচ্ছে যেটা আসছে। আর কখের দিকে তোমরা তাকেও মাঝে মধ্যে যদি মন চায়, তাকে আর যদি না বুঝছো কোনোটা অনেকগুলোই বুঝবা না, তখন হচ্ছে আমাকে বলো যে খ নাম্বারটা কেমনে করবা। যেমন হচ্ছে এখানে যে খ নাম্বারের দিকে আমার সবাই চোখ করে গেছে কেন জানি। বলছি গ্যালিলিও লরেন্স রূপান্তর কখন অভিন্ন হবে। অভিন্ন মানে কি? সমান মানে একই রকম হবে। গ্যালিলিয়ান রূপান্তর এবং লরেন্স রূপান্তর একই রকম হবে কখন? বুঝলাম না, মনে আছে যে আমাদের গ্যালিলিয়ান যখন রূপান্তরে, হ্যাঁ বলো। ভি এর মানটা অনেক হুম, ছোট ছোট নাকি বড়? হবে। হ্যাঁ, ছোট হবে তাই না? গ্যালিলিয়ান রূপান্তরে আমাদের ভি এরকম না লিখি, এক্স প্রাইম লিখি। এক্স প্রাইম সমান সমান আমাদের কি ছিল? এক্স মাইনাস ভিটি ছিল। আর ওয়াই প্রাইম সমান ওয়াই ছিল। যেগুলো হচ্ছে আমাদের এই যে লরেন্স ট্রান্সফরমেশন সেম, তো ওগুলো আমি লিখতেছি না। আর লরেন্স ট্রান্সফরমেশনে এক্স প্রাইম সমান সমান আমাদের ছিল কি, যে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর বাকিগুলো হচ্ছে ওই সেম, তো লেখা লাগে না। ওয়াই প্রাইম সমান ওয়াই, এখানেও আমাদের ছিল ওয়াই প্রাইম সমান ওয়াই, এখানে আমাদের ছিল জেড প্রাইম সমান সমান জেড, এখানেও আমাদের ছিল জেড প্রাইম সমান সমান জেড। আর এখানে ছিল আমাদের টি প্রাইম সমান টি। কিন্তু লরেন্স ট্রান্সফরমেশনের টি প্রাইমের মানটা ছিল কি, টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি এক্স ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই তো? এখানে গ্যালিলিয়ান রূপান্তর আর লরেন্স রূপান্তর এই দুটো সমান হওয়ার জন্য, দেখো এক্স মাইনাস ভিটি, এখানে এক্স মাইনাস ভিটি আছে। এর মানে কি নিচের পুরো টার্মটাকে ওয়ান হওয়া লাগবে। এই পুরো টার্মটা ওয়ান হওয়া লাগবে। আর এই টার্মটা ওয়ান কখন হবে? যখন হচ্ছে আমাদের এই যে এই বেগের মানটা অনেক ছোট হবে সি এর থেকে। বেগের মানটা অনেক ছোট হয়ে গেলে, দেখো খুবই ছোট একটা সংখ্যাকে খুবই বড় একটা সংখ্যা দিয়ে ভাগ দিব, জিরো চলে আসবে না এখানে, পুরোটা জিরো হয়ে যাবে। ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান থাকবে। তার মানে বেগের মানটা যখন আলোর বেগের থেকে খুবই ক্ষুদ্র হবে, তখন গ্যালিলিয়ান রূপান্তর লরেন্স রূপান্তরের সমান হয়ে যাবে। বা লরেন্স রূপান্তর গ্যালিলিয়ান রূপান্তরের সমান হয়ে যাবে। দুটো অভিন্ন থাকবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। পরীক্ষা এটা আসলে তো পারতাম মনে হয়, তাই না? কোন নম্বরে? কারণ এই জিনিসটা হচ্ছে জীবনে প্রথমবারের মতো আসছিল। আগে কেউ কখনো দেখে নাই জিন্দিগিতে এই কোশ্চেনটা। এরপর হচ্ছে গতে বসে কি দেখো, বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বি পাতের এই যে পাতটা, এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বসে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে?
বা সূচন কম্পাঙ্ক ছিল, ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে সেখান থেকে ফটো ইলেকট্রন বের হওয়া শুরু হয়, মানে হচ্ছে এর চেয়ে কম কম্পাঙ্কের আলো ফেললে কোনো ইলেকট্রন বের হবে না, সেই কম্পাঙ্ককে সূচন কম্পাঙ্ক বলে। আর সেই তরঙ্গ ধ্রুবকে সূচন তরঙ্গ ধ্রুব বলে। আর এটা আমরা বের করি কিভাবে? এখানে ধাতু কি দেওয়া আছে দেখো, বি পাতের কার্যপেক্ষক দেওয়া আছে না, এটা আমাদের ফাই এর মান, ফাই সমান সমান দেওয়া আছে কি 2.2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তো এটা আমাদের ফাই এর মান। আর ফাই এর সূত্র কি ছিল আমাদের? ফোটনের সূত্র আমরা কিভাবে বের করতাম? ফোটনের শক্তি এই সমান এইচ এফ ছিল একটা, এইচ সি বাই ল্যাম্ডা ছিল একটা, তাই না? এখন তোমার তো এখানে কম্পাঙ্ক বের করা লাগবে না, তরঙ্গ চলবো। তো সূত্র কোনটা ইউজ করবা? এইচ সি বাই ল্যাম্ডা, ল্যামডা। ল্যাম্ডা। এখন যেহেতু এখানে সূচন তরঙ্গ চলবো, এটাকে ল্যাম্ডা নট দ্বারা প্রকাশ করছিলাম না সূচন গুলাকে? আর হচ্ছে আসি, দেখো সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের ল্যাম্ডা নট, 2.2 ইলেকট্রন ভোল্ট। এই আমাদের তো শক্তি কিন্তু জুল হওয়া লাগবে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল মনে আছে? ইয়েস, 1.6। 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 10⁻⁻19 জুল। মুখস্থ রাখতে হবে এটা। তাহলে তোমার এখানে জুলে নিয়ে যাও, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এখানে তুমি এইচ এর মানটা জানো, সি এর মানটাও জানো, মুখস্থ কিন্তু। এইচ এর মান 6.626, 10⁻31, সি এর মান 3 ইন্টু 10⁸, আর নিচে হচ্ছে আমাদের ল্যাম্ডা নট। তাহলে হিসাব করলে এখানে তো হচ্ছে এই যে এই জিনিসটা বসাবা, হিসাব করে তুমি ল্যাম্ডা নটটা পেয়ে যাবা। পারা যাবে না? জি ভাইয়া পারা যাবে। এটাই ক নম্বরে আসছে, দেখছো কি সহজ একটা ম্যাথ। এইচ পে ল্যাম্ডা নট, তোমার হচ্ছে এইচ সি, তারপর এই মানটা সব মুখস্থ, একটা মান খেয়ে দেওয়া হচ্ছে, ল্যাম্ডা নট পেয়ে যাবা। এবার ঘ নম্বরে বলছি কি উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কি? আচ্ছা, উদ্দীপক অনুযায়ী যেটা বলতেছে, এই আমাদের কোশ্চেন তো থেকে গেছে, আমি কাকে কপি করছি? দেখো এবার বলছি কি উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কি না। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, বুঝছো? ঢাকা বোর্ডে এটা খুব ভালো একটা কোশ্চেন করছে। এখানে তোমাকে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। তোমাকে বলছে যে ইয়েটা আসছে, আলোটা আসছে বা ফোটন আসছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 2550 অ্যাংস্ট্রম, ল্যাম্ডা সব উঠে থাকবে। এটা হচ্ছে 2550 অ্যাংস্ট্রম, মানে কি ইন্টু 10⁻⁻10 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে পাতের কাজ অপেক্ষক তোমার হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট, মানে ফাই এর মানটা দেওয়া আছে 2.2 ইলেকট্রন ভোল্ট, মানে কি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, -19 জুল। এই হচ্ছে আমাদের ফাই এর মানটা। আর এখান থেকে আমি কিসের মান বের করতে পারবো? দেখো এখানে যেটা বিভব পার্থক্য দেওয়া আছে না, 3 ভোল্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয় আসলে? ফটো ইলেকট্রিক ইফেক্টে হচ্ছে আমরা বিভব পার্থক্য পাই, মানে কারেন্ট আমরা পাই আরো, তাই না? আমাদের হচ্ছে ফোটন এসে পড়বে, সেখান থেকে কি বের হবে? ইলেকট্রন বের হবে না? ইলেকট্রন বের হবে, আর ইলেকট্রন বের হলে আমি কি পাবো? কারেন্ট পাবো। তো আমি তো এখান থেকে অটোমেটিক সোজা আলো থেকে কারেন্ট পাবো। আমার এখানে বিভব পার্থক্য বা কোনো ব্যাটারি কি দেওয়া উচিত হয়েছে, বা ব্যাটারি দেওয়া কি দরকার ছিল? কোনো ব্যাটারি দেওয়া কিন্তু কোনো দরকার ছিলই না। তাহলে ব্যাটারিটা আসলে দিছে কেন বলতো? এটা কিন্তু আমি এক্সপ্লেন করছিলাম এক সময় পড়ার সময়, যে ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা আসলে কারেন্ট পাবো। তো এখানে ব্যাটারিটা আসলে বসাইছে কেন? ব্যাটারি তো আমরা বসাই কখন? যখন আমাদের কারেন্ট লাগবে। তো এখানে তো আমি কারেন্ট আমি পাচ্ছি, তো ব্যাটারি তো আমার লাগবে না। এখানে আসলে আমরা এই ব্যাটারিটা বসাইছি এই কারেন্টটাকে বন্ধ করার জন্য, ঠিক আছে? এই কারেন্টটাকে বন্ধ করার জন্য আমরা এই ব্যাটারিটাকে বসাইছি, যে এখান দিয়ে যখন কারেন্টটা আসতে থাকবে, এই ব্যাটারি থেকে একটা কারেন্ট বের হবে না। মনে করো এই যে আমি তো একটু চিত্রটা উল্টাই ফেলাইছি, মনে করো হচ্ছে তোমার ইলেকট্রন গুলো এইদিকে আসতেছে, হ্যাঁ, এই যে মাইনাস 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 ইলেকট্রন এই বরাবর আসতেছে। তো এখানে যখন আমি একটা ব্যাটারি বসে দিচ্ছি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত হচ্ছে এটা। তো এখানে আরো অনেকগুলো ইলেকট্রন বসে আছে না, সে কি করবে? এই ইলেকট্রন গুলো ধাক্কা মারবে, ধাক্কা মারলে ইলেকট্রন তো এদিকে আসতে পারবে না। তো কারেন্টের যে প্রবাহ সেটা বন্ধ হয়ে যাবে না? তাহলে আমি আসলে এই ব্যাটারিতে কি করতেছি? কারেন্ট সৃষ্টি করতেছি না, উল্টা ওই যে ফোটো কারেন্ট, ওইটাকে আমি বন্ধ করতেছি। বুঝতে পারছো কি বলছি?
এই ব্যাটারি দিয়ে আমি কি করতেছি, বুঝে গেছে? না বুঝতে বলো, সমস্যা নেই। হুম, বুঝছো? আবার একটু বলেন ভাই। আচ্ছা, দেখো তোমার এখানে যেটা বললাম, আমি ফটোইলেকট্রিক ইফেক্টে যে সূর্যের আলো ফেলি সেখান থেকে কিন্তু অটোমেটিক কারেন্ট পাবো, তাই না? আমার তো কোনো ব্যাটারি ইউজ করা লাগবে না, আমি টাকা দিয়ে আবার ব্যাটারি কেন কিনবো? তো এখানে আমি তাহলে কেন ব্যাটারিটা লাগাইছি? ব্যাটারি লাগানোর কারণ হচ্ছে এটাই, যে আমার যে কারেন্টটা আসবে সূর্যের আলো থেকে, আমি এই ব্যাটারি দিয়ে ওই কারেন্টটাকে ধ্বংস করতে চাই। মানে আমি ব্যাটারি দিয়ে কারেন্ট সৃষ্টি করতেছি না আসলে, ওই যে কারেন্টটা অটোমেটিক উৎপন্ন হচ্ছিল, আমি ওই কারেন্টটাকে নষ্ট করতেছি। ঠিক আছে, আমি ওই কারেন্টটাকে বন্ধ করার চেষ্টা করতেছি। এখন তোমাকে কোশ্চেন এটাই বলছে যে 3 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে, মানে 3 ভোল্টের ব্যাটারি লাগাইলে ওই কারেন্টটা কি ধ্বংস হয়ে যাবে কিনা, মানে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা। ক্লিয়ার? এই ব্যাটারিতে আমি কি করতেছি আসলে? যে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে ওইটারে রোধ স- করতেছি। রোধ করতেছি, তাই তো? হ্যাঁ, ওইটাই। রোধ করা আসলে যাবে কিনা সেটা আমি দেখবো। আচ্ছা, যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ফটো কারেন্ট বা তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাকে নিবৃত্তি বিভব বলে। মনে আছে? বলছিলাম যে নিবৃত্তি বিভব এরকম। আমাদের নিবৃত্তি বিভব ছিল ভিনর, ঠিক আছে? তো এই ভিনরের মানটা বের করবো, যে কি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে আমাদের এখানে কারেন্টটা বন্ধ হয়ে যাবে। আর আমি কি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করছি, মনে করো 4 ভোল্ট প্রয়োগ করলে কারেন্টটা বন্ধ হবে, আর আমি প্রয়োগ করছি 3 ভোল্ট, এত বন্ধ হবে না। আচ্ছা, ওই জিনিসটা আমি বের করবো এখানে, হ্যাঁ। আর ফর্মুলা কি আমাদের? ফর্মুলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের মেইন ফর্মুলাটাই, যে আমাদের ওই যে ফোটনটা আসছে না, ফোটন গুলা উপর থেকে আসছে, যে পরিমাণ শক্তি নিয়ে আসবে সেটা দুই ভাগে ভাগ হবে বুঝলাম। একটা হচ্ছে আমাদের কি করবে, ধাতব পাত মেটালিক প্লেট খাবে, আর এক পার্ট দিয়ে কি হবে, তোমার ইলেকট্রন বের হবে। ঠিক আছে, আমাদের ফোটনের শক্তি দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ধাতব পাত রেখে দেয়, আর একটা হচ্ছে ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়। ফোটনের শক্তি আমরা বের করি কিভাবে, Hc/λ অথবা Hn। কারণ এখানে আমাদের ল্যামডা দেওয়া আছে, যে আমরা সূত্র অ্যাপ্লাই করবো কোনটা, Hc/λ। ঠিক আছে, তারপর হচ্ছে ধাতব পাতের যে শক্তিটা, ধাতব পাতের শক্তি হচ্ছে আমাদের ইএমপি, এটাকে আমরা ফাইও বলি, কাজ অপেক্ষক। ওইটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই যে ফাই লিখে রাখছি, তাহলে এখানে আমরা ফাই বসাবো। ঠিক আছে, প্লাস ইলেকট্রনের শক্তি আমরা অনেক ভাবে বের করতে পারি। এই যে ½ mp² লিখতে পারি, সমান সমান E v0 লিখতে পারি, যেখানে v0টা হচ্ছে আমাদের, এই দেখো, নিবৃত্তি বিভব। তো আমার লাগবে হচ্ছে নিবৃত্তি বিভব, তো সূত্র আমরা অ্যাপ্লাই করবো এটা, হ্যাঁ, E v0। এখান থেকে আমরা v0 এর মানটা বের করে ফেলবো। সব মান বসাও, 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু আলোর বেগ 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা, তোমাকে দেওয়া আছে কোশ্চেনে 2550 ইন্টু 10⁻10 সমান সমান 5। 5 এর মানটা এই যে মুখস্থ, মুখস্থ না আসলে দেওয়া আছে, 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তারপর হচ্ছে প্লাস E v0, ইটা কি আমাদের ইলেকট্রনের চার্জ না, 1.6 ইন্টু 10⁻19 মুখস্থ, ইন্টু v0। এখান থেকে তুমি v0 এর মানটা পাবা, এখান থেকে তুমি v0 এর মানটা পাবা। ঠিক আছে, আর v0 এর মানটা কত আসবে, এটা আগে বলে, এটুকু বুঝতে পারছো কিনা যা যা করছি আমি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে v0 এর মানটা একটু বের করে দেখি কি অবস্থা, হ্যাঁ। -2.2 ইন্টু 1.6 ইন্টু 10 লিখছি। তাহলে আসছে হচ্ছে 2.67 ভোল্ট, অ্যান্সার হচ্ছে 2.67 ভোল্ট। ঠিক আছে, এর মানে কি, নিবৃত্তি বিভবের মান হচ্ছে 2.67 ভোল্ট। এই পরিমাণ বিভব প্রয়োগ করলে নিবৃত্তি মানে হচ্ছে তোমার কারেন্টটা ধ্বংস হয়ে যাবে, কারেন্টটা বন্ধ হয়ে যাবে। আর তুমি প্রয়োগ করছো কত, 3 ভোল্ট, তাহলে কি হবে এখানে, বন্ধ হবে। বন্ধ হবে। ঠিক আছে, বন্ধ হবে। তাহলে কি হবে, ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা, না ফটো কারেন্ট পাওয়া যাবে না, এটাই অ্যান্সার। ম্যাথটা ক্লিয়ার? জি। আচ্ছা, এই গেল ঢাকা বোর্ড 2023।
ফটোইলেকট্রিক ইফেক্ট আসছে। আর 24-এ কিন্তু আবার আসছে আপেক্ষিকতা, ওইটা কোশ্চেন এখানে নাই আর কি, দেখে নিও তোমরা। রাজশাহী 23, দেখো এখানে এটি আর বাদ দাও, গ নম্বরে যাই আমরা। গ নম্বরে বলছি কি, উদ্দীপক করে দেখি আগে, গ নম্বর দেখি। পরীক্ষণে প্রাপ্ত উপাত্ত হতে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। কি বলছে, আলোর তড়িৎ ক্রিয়া পরীক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর এত কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃত্তি বিভব এত হয়, আবার এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব এত হয়। আচ্ছা, এখান থেকে আমাকে সূচন কম্পাঙ্ক মানে হচ্ছে কি বের করতে বলছে, এফ নট। আমাকে অনেক কিছু দেওয়া আছে, আসলে অনেক কিছু আমাকে দেওয়া আছে। আমাকে বলছে আমি যদি এত কম্পাঙ্কের আলো ফেলি, তো হচ্ছে কম্পাঙ্ক এফ দেওয়া আছে, এফ সমান 0.614 ইন্টু 10⁻15 হার্টস। ঠিক আছে, এই কম্পাঙ্কের আলো ফেললে নিবৃত্তি বিভব কোনটা, ভিনট না? একটু দেখেছিলাম ভিনটের মানটা হয় 0.65 ভোল্ট। ঠিক আছে, এখানে কিন্তু ভোল্টেই দেওয়া আছে, ইলেকট্রন ভোল্ট না। তারপর আমাকে কি বলছে, যে আমি যদি এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি তখন নিবৃত্তি বিভবের মান হয় এত। তো কয়টা নিয়ে আমি এখন কাজ করলাম না, যদি লাগে তখন বলবো। আমি তো আগে থেকে অ্যান্সার জানি না, তাই না? যদি লাগে তখন বলবো। আপাতত এইটুকু নিয়ে কি করা যায় একটু দেখি আমরা, হ্যাঁ। তো আমাদের সূত্র কি, একটু আগে বলছি যে ফোটন আসবে, এর শক্তি দুই ভাগে ভাগ হবে। এক ভাগ হচ্ছে আমাদের মেটালিক প্লেট খাবে, আরেক ভাগ দিয়ে আমাদের ইলেকট্রন বের হবে। ঠিক আছে, আচ্ছা। প্রোটনের শক্তি এইচ এফ আছে, এইচ সি পেলে আমরা আছে, এখানে কোনটা ইউজ করবো? যেহেতু কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে তো আমরা এইচ এফ ইউজ করবো। ঠিক আছে, এইচ এফ সমান সমান ধাতব পাতের শক্তি। ধাতব পাতের শক্তি আমাদের এই যে ফাই, তাই তো, কার্য একক। এটা সমান আমাদের এইচ এফ নট, সূচন কম্পাঙ্ক হইতে পারে, অথবা এইচ সি বাই ল্যামডা নট, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এর মাধ্যমে হইতে পারে। আমরা কোনটা ইউজ করবো? যেহেতু আমাদের সূচন কম্পাঙ্ক লাগবে, তো আমরা তো এখানে এইচ এফ নট ইউজ করবো। ঠিক আছে, প্লাস ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনের শক্তি হচ্ছে হাফ এমভি স্কয়ার হতে পারে, ইভি নট হতে পারে। আর আমি ইভি নট ইউজ করবো কেন তুমি জানো, কারণ আমাকে ভিনোটের মানটা দেওয়া আছে। তো এখানে সবকিছুর মান কিন্তু আমি জানি। দেখো এই যে এইচটা আমি একটু কমন নিয়ে নিই, 6.626 ইন্টু 10⁻−34, বুঝছো? এইচ যদি আমি কমন নিই, এফ মাইনাস এফ নট থাকবে। ও আচ্ছা, আমার তো এফ নটই বের করা লাগবে, তাই থাক, আর কমন নিলাম না। এফ এর মান বসাই, 0.714 ইন্টু 10⁻−15 সমান সমান আবারও এইচ 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু এফ নট, এটা আমি বের করব, প্লাস ই ভি নট। ই এর মান মুখস্থ 1.6 10⁻−19, আর ভি নটের মান কত, 0.65 দেওয়া আছে। তো এই সব কিছু হিসাব করলে তুমি হচ্ছে এখান থেকে সূচন কম্পাঙ্ক এফ নটের মানটা কিন্তু পেয়ে যাবে, তাই না? দেখো তো বুঝে গেছে কিনা। জি ভাইয়া বুঝছি। সহজ একটা ম্যাথ, কি হচ্ছে তোমার, কিন্তু এখানে ক্যালকুলেশন অনেক বড়। এখানে সব ম্যাথে ক্যালকুলেশন বড়, দেখো কতগুলো মান বসাতে হবে, বাট এফ নটের মানটা পাবে। এরপরে ঘ নম্বর বলছে উভয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয়, গাণিতিক ভাবে ব্যাখ্যা দাও। আচ্ছা, সুন্দর, নাইস কোশ্চেন। ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নাকি সমান না, এটা আমার বের করে দেখাইতে হবে। ঠিক আছে, এটা আমরা দুই ভাবে বের করতে পারি। সবচেয়ে সহজ নিয়ম আমি তোমাকে দেখাই দিই, সেটা হচ্ছে, এক সেকেন্ড, সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে তোমার এখানে কি দেওয়া আছে দেখো তো। এই যে এত কম্পাঙ্কের আলো ফেললে, মনে করি হচ্ছে F1 কম্পাঙ্ক আদি অবস্থায়, ঠিক আছে, তোমার নিবৃত্তি বিভব হয় এত। নিবৃত্তি বিভব মানে কি, ভি নটের মানটা তোমাকে দেওয়া আছে 0.65 ভোল্ট। আর তুমি কি জানো, এখান থেকে তুমি হচ্ছে ইলেকট্রনের শক্তি বের করতে পারবা না। ইলেকট্রনের শক্তি কি কি হইতে পারে, আমি লিখে দিচ্ছিলাম কি, যে একটা হাফ এম ভি স্কোয়ার হইতে পারে, একটা হচ্ছে ই ভি নট হইতে পারে, তাই না? তো তোমাকে এখানে বলছে কি, ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয়, সর্বোচ্চ বেগ বের করতে হবে। তাই তুমি এখানে ভি নটের মানটা জানো, এই যে দেওয়া আছে। ই এর মান তুমি জানো মুখস্থ, ইলেকট্রনের ভর তুমি জানো মুখস্থ। এখান থেকে তুমি বেগ পেয়ে যাবে না, এখান থেকে তুমি বেগ পেয়ে যাবে আদি অবস্থায়, তো সামনে যাওয়া লাগবে না। তাহলে এখানে সব মান বসাও, হাফ ইন্টু ইলেকট্রনের ভর কত, 9.11, 10⁻31, ঠিক আছে, 31 ইন্টু ভি স্কোয়ার সমান সমান ই এর মান কত, 1.6, ইলেকট্রনের চার্জ 10⁻19, ভি নটের মান কত, 0.65।
এই সবকিছু হিসাব নিকাশ করলে তুমি এখান থেকে বেগের মানটা পেয়ে যাবা। এটা মনে করো আদি অবস্থায় বেগ v1। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে তুমি যখন হচ্ছে পরের অবস্থায় যাবা, দেখো আবার তোমাকে নিবৃত্তি বিভব দেওয়া আছে না, আবার তোমাকে ভি নট দেওয়া আছে কত 1.69। তুমি এই সেম ম্যাথটা আবার করবা, যে আমি কি জানি যে ইলেকট্রনের শক্তি হাফ এম ভি স্কোয়ার সমান সমান ই ভি নট। তো আমি ভি নটের জায়গায় বসবো এখন 1.69, ই এর মান মুখস্থ, এম এর মান মুখস্থ, আমি এখান থেকে কি ভি পেয়ে যাবো না? দেখো তো বুঝে গেছে কিনা। জি ভাইয়া বুঝছি। এটা হচ্ছে ভি টু। এখন তোমাকে বলছে এই দুটো বেগ সমান কিনা, না সমান তো জীবনও হবে না, কারণ তোমার ভি নটের মান ভিন্ন, তো বেগের মান কি ভিন্ন আসবে না? অবশ্যই ভিন্ন আসবে। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার তো? না বুঝলে আমাকে বললে আমি নাহলে আমি শোনা যাই। বুঝছি ভাইয়া। একটু বলেন ভাই। আচ্ছা দেখো, তোমার হচ্ছে আমি যেটা বলছিলাম যে ইলেকট্রনের বেগ বের করা লাগবে, তাই তো? আর তোমার এখানে কি দেওয়া আছে? নিবৃত্তি বিভব দেওয়া আছে। তো নিবৃত্তি বিভবের মাধ্যমে আমি কি সূত্র জানি? আমি এটা জানি যে ইলেকট্রনের শক্তি সমান সমান ই ভি নট। এটা হইতে পারে, আবার হাফ এম ভি স্কয়ার হইতে পারে। তো আমার বেগ বের করতে বলছে, এই সূত্রের মধ্যে বেগও আছে, আবার ভি নট আমাকে দেওয়া আছে, সেটাও আছে। তো আমি এখানে সবকিছুর মান বসাই দিলে বেগের মানটা পেয়ে যাবো না? এটাই কিন্তু আমাকে বের করতে বলছে, দেখো ইলেকট্রনের বেগ। আর সবকিছু মান বলতে কি কি? এই যে নিবৃত্তি বিভব তোমাকে দিছে, ইলেকট্রনের চার্জ তোমার মুখস্থ দিবে না তো, আর ইলেকট্রনের ভর তোমার মুখস্থ এটাও দিবে না। তো এই সবকিছু মান বসাইলে তুমি এই যে বেগের মানটা পেয়ে গেছো। সেম ভাবে পরবর্তী অবস্থায় আবার এই যে নিবৃত্তি বিভব আরেকটা দিছে 1.69, এটা দিয়ে তুমি আবার সেম ভাবে বেগের মানটা বের করবা, আর দেখাই দিবা যে এই দুটোর বেগের মান ভিন্ন, সমান না। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাই সামনের দিকে যাই। তোমার হচ্ছে এই নাইস, রাশি পড়তে এসে দুইটা আসছে। দেখো, যাই হোক, সুন্দর চ্যাপ্টার তো আসতে পারে। এবারে ম্যাথটা মজা হবে, তাই না? এবার আসছে সুন্দর ম্যাথ। আপনি কি কথা ম্যাথ? আসো। তোমারে বলছে কি কোন নম্বরে? কাগজ টুকরাটির গতিশীল ভর নির্ণয় করো। গতিশীল ভর নির্ণয় করো। বলছে কি একটা কাগজ টুকরার ভর, এই যে এম সমান 10 গ্রাম, এটা আসলে কোন ভর দেওয়া আছে বলতো? 10 গ্রাম। স্থির নাকি গতিশীল? কোশ্চেন পড়লে তুমি বুঝতে পারবা। গতিশীলটা বের করতে বলছে, তাহলে এটা স্থির ভর, এম নট। আসলে এটা কিন্তু এম নট দেওয়া আছে, কোশ্চেনে কিন্তু এম লেখা। আবার মনে করি না যে এটা এম, তাই না? কোশ্চেনটা এমনি লিখে দিচ্ছে ভর, এটা এম নট। এরপরে টুকরোটা কত বেগে গতিশীল দেখো তো। একজন নভোচারী রকেটে করে এত বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এত বেগে 0.1 সি। তাহলে বেগ হচ্ছে কত? 0.1 সি। ঠিক আছে, তাহলে আমি এখন গতিশীল ভরের মানটা বের করব। সূত্র মনে আছে? এম সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² বাই c²। সব মান বসে দাও। এম নটের মান কত? 10 গ্রাম না? গ্রামেই রাখো, কেজিতে নেওয়া লাগবে না, অ্যান্সার গ্রামই আসবে। রুট ওভার 1 দেখো v² মানে কি 0.1 এর স্কোয়ার, c এর স্কোয়ার। এই সি স্কোয়ার আর নিচে c² কাটাকাটি যাবে, তাহলে খালি 0.1 স্কোয়ার লেখা যায় না? হিসাব করলে অ্যান্সার পাবো এত গ্রাম। দেখো তো বুঝে গেছে কিনা। জি ভাই বুঝছি। এই তো। তারপরে বলছে কি ঘ নম্বরের ম্যাথটা সেরা, এটা আমরা করছিও কিন্তু। বলছে পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত মনে হইতে পারে? কাগজের টুকরার ক্ষেত্রফল বের করবো আমরা। ঠিক আছে, ম্যাথটা আসলেই নাইস। রাশি করে এই ম্যাথটা সুন্দর করছে। চলো কাগজের টুকরার ক্ষেত্রফল বের করি আমরা বসে বসে। এখানে আগে উদ্দীপকটা পড়ি, কারণ কাগজের টুকরার যে ক্ষেত্রফল বের করবো, সেটা কি স্থির ক্ষেত্রফল নাকি গতিশীল ক্ষেত্রফল আমি বুঝবো কিভাবে, তাই না? কারণ একজনের সাপেক্ষে স্থির, আরেকজনের সাপেক্ষে গতিশীল হইতেই পারে। একজন নভোচারী রকেটে করে এত বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দেন। ওয়াই অক্ষ বরাবর, এই কথাটা কেন বলছে বলতো? এই কথার কারণে কি হবে কোশ্চেনে, মনে আছে কিনা? সে হচ্ছে ওয়াই অক্ষ প্রস্থ বরাবর আলাদা। যাচ্ছে। ওয়াইফাই একই, এই হ্যাঁ একই থাকবে। না না না, ওয়াই অক্ষ একই থাকবে না। ওয়াই অক্ষ বরাবরই চেঞ্জ হবে, মানে প্রস্থটা আলাদা হবে, প্রস্থটা ভিন্ন হবে, দৈর্ঘ্য সেম থাকবে, তাই বুঝলাই। না? এটাই, মানে হচ্ছে যে বরাবর বেগ জি থাকবে ভাই। সে বরাবর চেঞ্জ হবে, দৈর্ঘ্য আগের মতোই থাকবে। চিত্রের রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশিত হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন এই রকেটটা গতিশীল,
বলছে কি পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরার ক্ষেত্রফল কত মনে হবে। এই যে দেখো পৃথিবীর ব্যক্তি, হ্যাঁ, সে হচ্ছে মাটিতে ভূমির উপর দাঁড়ায় আছে। আর এই যে দেখো স্পেসশিপ, তাহলে পৃথিবীর এই ব্যক্তির নিকট স্পেসশিপটা কেমন, স্থির নাকি গতিশীল? গতিশীল। গতিশীল। তাহলে পৃথিবী যে ক্ষেত্রফলটা বের করবে, মানে পৃথিবীর মানুষ যে ক্ষেত্রফলটা বের করবে, সেটা অবশ্যই গতিশীল ক্ষেত্রফল, এটা বের করবে। ঠিক আছে তো, সবার আগে তোমার এটা ধরতে হবে যে আমি ক্ষেত্রফল কোনটা বের করবো। আমি ক্ষেত্রফল গতিশীলটা বের করবো। এ সমান সমান গতিশীল দৈর্ঘ্য ইন্টু গতিশীল প্রস্থ। কিন্তু আমি এখানে কি বলছি, যে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না, বুঝতে পারছো তো? মানে আমাদের পুরো বেগটা কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রস্থ চেঞ্জ হবে, খালি এই প্রস্থটা চেঞ্জ হবে, দৈর্ঘ্য আগের মতোই থাকবে। তো আমি দৈর্ঘ্য আগের মতো এল নট বসাই দিছি। বি বের করবা। বি সমান ফর্মুলা কি, বি নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মুখস্থ ফর্মুলা। বি নট কত, বি নট হচ্ছে আমাদের ওই স্থির অবস্থায় প্রস্থ। স্থির অবস্থায় প্রস্থ কত আমাদের, 1 মিটার, যেটা চেঞ্জ হবে রুট ওভার 1 - এই যে ভি স্কোয়ার 0.1 স্কোয়ার, আর সি স্কোয়ার সি স্কোয়ার তো কাটাকাটি আমি লিখলাম না, হিসাব করলে তুমি বি পেয়ে যাবে, এত মিটার। তাই তোমার ক্ষেত্রফল কত আসবে, এল নট মানে কি, দৈর্ঘ্য তো আগের মধ্যে থাকবে কারণ ওই বরাবর বেগ নাই, √3 ইন্টু এই যে বি এর মানটা এখানে বসবে, হিসাব করলে এত মিটার স্কোয়ার ক্ষেত্রফল পেয়ে যাবা। বুঝতে গেছো না একটা? ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া রেকর্ড হইতাছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড। অনেক নেট প্রবলেম হইতাছে, বৃষ্টি হইতাছে তো প্রচুর। ও আচ্ছা, নোট করলে হচ্ছে, আমার তো এখানে ঠিকঠাক আছে তাই না? হ্যাঁ, আমি তো মোবাইলটা ইউজ করতেছি, আমার ঠিক আছে, এটাই হবে। বৃষ্টি তো কালকে থেকে টানা হইতেছে, কালকে সকাল থেকে মনে হয় নাকি পরশু রাত থেকে কে জানে। আজকে সারাদিন বৃষ্টি, আজকে অনেক, এখনো আজকে বৃষ্টি হইতাছে আর নেটও বারবার চলে সকাল যাইতাছে। থেকে বৃষ্টি নামছে। আমাদের এখানে বৃষ্টি 1 সেকেন্ডের জন্য থামে নাই। আমাদের ফোটা ফোটা সকালে তো ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল, ছাতা নিয়ে গেছি, ভার্সিটিতে দেখি ছাতা পানি রাখলো কি না রাখলো কি, এই বৃষ্টি হচ্ছে গায়ে পড়লো কিছু হয় না। তারপরে যখন ভার্সিটিতে চলে আসলাম দুপুর বেলা, তখন হচ্ছে বৃষ্টিটা চলে শুরু হয়েছে দুপুরের পরে, হেভি বৃষ্টি হতেছিল। এখন কি হতে চাই না, এখন তো মনে হয় মোটামুটি ঠান্ডা লাগতেছে বাইরে, বৃষ্টি মনে হয় নাই, কে জানে। তো দেখো, এটা গেলে আমরা সামনের দিকে যাই। যশোর বোর্ড, যশোর বোর্ডে বলছে কি উদ্দীপকের বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। উদ্দীপকের বি বিন্দু, এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা সর্বোচ্চ গতিশক্তি বের করবো। এটা নাইস একটা কোশ্চেন। এই গ্রাফটা দেখেছিলাম, অবশ্যই দেখেছিলাম। আমরা গ্রাফটা আবার দেখে নিই, কারণ যদি মনে না থাকে দেখে নাও, খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে নাও। গ্রাফটা এমন ছিল, উপরের দিকে ছিল হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি, ঠিক আছে, উপরের দিকে ছিল আমাদের ইলেকট্রনের শক্তি, আর এইদিকে ছিল আমাদের কম্পাঙ্ক। এখন আমি যদি হচ্ছে আলো ফেলি, এখন আলো ফেলার সাথে সাথে তো সেখান থেকে ইলেকট্রন বের হবে না, কারণ আমার নির্দিষ্ট কম্পাঙ্কে আলো ফেলা লাগবে, তাই তো? তো আমি যদি জিরো কম্পাঙ্কে আলো ফেলি, একটা ইলেকট্রন বের হবে না। তো আমি যত কম্পাঙ্ক বাড়াবো তত হচ্ছে ইলেকট্রন বের হবে। কিন্তু কম্পাঙ্কে একটা নির্দিষ্ট মান আছে, যখন হচ্ছে আমাদের ইলেকট্রনটা বের হওয়া শুরু হবে, তাকে আমরা সূচন কম্পাঙ্ক বলি। তো মনে করি আমি একটু কম্পাঙ্ক বাড়াইলাম, এখনো কিন্তু ইলেকট্রন বের হবে না, আর একটু বাড়াইলাম, এখনো কিন্তু ইলেকট্রন বের হবে না। তো একটা নির্দিষ্ট কম্পাঙ্কে গেলে সেখান থেকে ইলেকট্রনটা বের হবে, তখন হচ্ছে গ্রাফটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। যে কম্পাঙ্কে আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন বের হওয়া শুরু হয়, তাকে আমরা সূচন কম্পাঙ্ক বলি, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা যেখান থেকে শুরু হবে, এই যে পয়েন্টটা, এটা কিন্তু আমাদের সূচন কম্পাঙ্ক হবে, মাথায় রাখবা, মুখস্থ রাখবা। যেখান থেকে শুরু হবে সেটা আমাদের সূচন কম্পাঙ্ক হবে। আর যেখানে যা শেষ হবে সেটাকে তুমি দিবে কি, ফোটনের কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের ফোটন পড়ছে সেখানে, সেটা। ঠিক আছে তো? আর এখান থেকে তুমি যদি এই গ্রাফের ঢাল বের করতে যাও, ঢাল, ঢাল এম সমান সমান ওয়াই অক্ষ বাই এক্স অক্ষ আসে না, ওয়াই অক্ষ কতটুকু, এখানে ওয়াই অক্ষ বরাবর কি আছে, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের শক্তি আছে। আর এক্স অক্ষ বরাবর কি আছে এখানে, এক্স অক্ষ বরাবর দেখো এই গ্রাফের নিচে, এই পুরোটা হচ্ছে আমাদের এফ, বুঝছো? এই পুরোটা আমাদের এফ, আর এইটুকু হচ্ছে আমাদের এফ নট। তাহলে এইটুকু কত হবে, এফ মাইনাস এফ নট না, এফ মাইনাস এফ নট। এটা হচ্ছে আমাদের ঢাল। আর এই ঢালের মান সবসময়, আমি বলছিলাম মুখস্থ সবসময় কি আসবে, প্ল্যাঙ্কের ধ্রুবক আসবে। এই ঢালের মানটা আজীবন প্ল্যাঙ্কের ধ্রুবক আসে। এই ছিল আমাদের জিনিসপাতি গুলা, ঠিক আছে। এখন তোমার এই ঢালের সূত্র অ্যাপ্লাই না করলেও তোমার ম্যাথ মিলবে, কোনো সমস্যা নাই, যদি তুমি ওই যে ফটোলিথিক ক্রিয়ার আগে শুরুটা ইউজ করো।
আগে আমরা যে সূত্র ইউজ করে ম্যাথ করছিলাম না, ওই সূত্রটি তুমি মিলাতে পারবা। বাট এটা প্ল্যাঙ্কের যুগ তো মুখস্থ, তুমি গ্রাফ থাকলে গ্রাফ দিয়ে ম্যাথটা করতে পারবে। এমনি গ্রাফটা ক্লিয়ার তো, যে কোনটা এফ কোনটা এফ নট কোনটা শক্তি, বুঝতে পারবো দেখলে? দেখো তো। কষ্ট করে একটা আবার কোন ভাই? আচ্ছা, এখানে বললাম কি, তোমার এই যে একটা সোজা লাইন, এই লাইনটা যেখান থেকে শুরু হবে, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা বলবো কি সূচন কম্পাঙ্ক এফ নট। আর লাইনটা আমাদের যেখানে শেষ হবে, ওইটাকে আমরা বলবো কি জাস্ট কম্পাঙ্ক, বা হচ্ছে আমাদের যে আলোটা পড়ছে তার কম্পাঙ্ক এফ। তাই তোমার এখানে ভূমি কতটুকু হবে, ভূমিটুকুর মান কত হবে? এফ মাইনাস এফ নট না? এটা তো ক্লিয়ার নাকি? জি ভাই। আচ্ছা, আর হুম। হচ্ছে তুমি যদি এই গ্রাফের ঢাল বের করতে যাও, ঢাল মানে কি সবসময় ওয়াই বাই এক্স। ওয়াই বরাবর কি আছে এখানে? ইলেকট্রনের শক্তি। দেখো এই যে ওয়াই, ইলেকট্রনের শক্তি। এক্স বরাবর কি আছে এখানে? এফ মাইনাস এফ নট বললাম না? এফ মাইনাস এফ নট। এটা হচ্ছে আমাদের এই গ্রাফের ঢাল। আর সেই ঢালের মানটা সবসময় কি হয়? প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান হয়। এইটুকু বলছি আমি। এইটুকু ক্লিয়ার? না বুঝলেও বলো, সমস্যা নেই। ক্লিয়ার, বুঝা গেছে? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন তাহলে তুমি জি দেখো, ভাই। এখানে তোমাকে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলছে, সর্বোচ্চ গতিশক্তি। ইলেকট্রনের শক্তি আর কি বের করবো? তুমি এই গ্রাফ থেকে কি বলতে পারবা বলতো? সূচন কম্পাঙ্ক কত হবে? এখানে বলা যাবে না? একটু দেখেছিলাম সূচন কম্পাঙ্কের মানটা। সূচন কম্পাঙ্কের মানটা কত হবে কি মনে হয়? এই যে আমি তো এখানে বললাম যে এই গ্রাফটা যেখান থেকে শুরু হবে, এই পয়েন্টে আমাদের সূচন কম্পাঙ্ক, তাই না? তো গ্রাফটা শুরু হয়েছে কই থেকে? এই যে এখান থেকে না? তাহলে এই বিন্দু, এই যে এই কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক 3 × 10⁻15 আওয়ার্স। এটা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক, ঠিক আছে? তারপরে তোমাকে বি বিন্দুতে সর্বোচ্চ বেগ বের করতে বলছে। বি বিন্দুতে কম্পাঙ্ক কত? বি বিন্দুতে কম্পাঙ্ক এই যে এটা 6, এফ এর মান দিবা 6 × 10⁻15 আওয়ার্স। নিলাম, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি হচ্ছে ঢালের সূত্র দিয়ে ম্যাথ করতে যাই, ঢালের সূত্র দিয়ে, আর তোমার ইচ্ছা কোনটা দিয়ে তুমি করবা। আমি তোমার আগে সহজটাই দেখাই, তোমরা যেটা পারো। তোমরা পারো কোনটা? যে আমরা জানি ফোটনের শক্তি ইপি সমান সমান ধাতব পাতের শক্তি প্লাস তোমার হচ্ছে ইলেকট্রনের শক্তি, তাই তো? এইটা তোমার ইলেকট্রনের শক্তি বের করতে বলছে। দেখো এই যে বিভ্রান্তে সর্বোচ্চ গতি শক্তি বলতে কি? ইলেকট্রনের শক্তি হাফ এম ভি স্কোয়ার। ফোটনের শক্তি কিভাবে বের করবা? এইচ এফ, এটা কি কার্যকর ফাই, সেটা কি হবে? এইচ এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার, কারণ গতি শক্তি বের করতে বলছে। তুমি এই পুরো টার্মটা বের করবা, এই পুরো টার্মটা সমান কি হবে? এইচ এফ নট, এইচ এফ মাইনাস এইচ এফ নট, এইচ এফ মাইনাস এইচ এফ নট সমান সমান আমাদের গতি শক্তি, ঠিক আছে তো? এখন তুমি এইচ এর মানটা জানো, এফ আর এফ নট তোমার পেজে দেওয়া আছে তো, তবে তুমি গতি শক্তি পেয়ে গেছো। ম্যাথ কিন্তু শেষ। এটা তো বুঝে গেছে কিনা এত জোর? এই যে হাফ এম ভি স্কোয়ার, তুমি এই পুরোটাই বের করবে। এখান থেকে আবার বেগ টেক বাই দিয়ে চলে এসো না, কারণ গতি শক্তি চাইছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে এটা তো আমি করতে হচ্ছে তোমার আগে সূত্র দিয়া, তুমি এই নতুন সূত্র দিয়া করতে পারবা। এই যে ঢালের সূত্র সেম একই জিনিসই আসবে। দেখো তো, ঢাল সমান কি বুঝলাম? উপরে ইলেকট্রনের শক্তি, নিচে এফ মাইনাস এফ নট সমান সমান হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে ইলেকট্রনের শক্তি সমান কি লেখা যাবে? ইলেকট্রনের শক্তি সমান এইচ ইন্টু এফ মাইনাস এফ নট না? দেখো একই জিনিস আসে নাই? ইলেকট্রনের শক্তি সমান এইচ ইন্টু এফ মাইনাস এফ নট। তো এখানে তো আমি এই যে 3 লাইন করছি, আর এখানে আমি 1 লাইনে করতাম, ফিরে ফিরে একই অ্যান্সার। ওকে, এরপরে দেখো, ঘ নম্বর বলছি কি বি এবং সি বিন্দুতে নিবৃত্তি বিভবের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, নিবৃত্তি বিভব বের করবো আমি বি আর সি বিন্দুতে। তাই সবার আগে মনে করো বি বিন্দুতে বের করবো। বি বিন্দুতে আমি ইলেকট্রনের গতিশক্তি বের করছি না? গ নম্বরে গতিশক্তি বের করছি, কিন্তু বি বিন্দুতে আমরা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মানটা জানি। আর আমি একটু আগে ওই ম্যাথে দেখে আসছি যে গতিশক্তি সমান সমান ইভি নট লেখা যায়, অবশ্যই যায়। এখান থেকে তুমি নিবৃত্তি বিভব বের করতে পারবা না? হাফ, ও আচ্ছা হাফ কেন লিখতেছি? আমি তো পুরো গতিশক্তির মানি জানি গ নম্বরে।
আমি আপনার গতিশক্তির মানটাই জানি, বসাবো এখানে, ঠিক আছে? ই এর মান কত, 1.6 ইন্টু 10⁻19 ইন্টু ভি নট। এই যে এখানে তুমি ভি নটটা পেয়ে গেলা, একটু ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, এরপর আবার সি বিন্দুতে বের করতে হবে। তুমি এই ম্যাথটা আবার সি বিন্দুতে করবা। এখন সি বিন্দুতে তোমার ইলেকট্রনের শক্তি কত সেটা কিন্তু তুমি এখনো বের করো নাই। তাই তোমার কি করতে হবে, গ নম্বরের ম্যাথটা আবার করতে হবে সি বিন্দুতে। তুমি কি করবা, এফ নটের মানটা তো এটাই থাকবে, এফ নটের মান হচ্ছে এটাই ফিক্সড, এটা জীবনও চেঞ্জ হবে না, এফ নট ফিক্সড। এবার সি বিন্দুতে কম্পাঙ্ক কত ধরবা, 9। সি বিন্দুতে কম্পাঙ্ক 9 ইন্টু 10⁻15 ধরে তোমার এখানে আবার গতি শক্তি বের করতে হবে এই সূত্র দিয়া, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি করতেছো, তুমি এখানে আমি ডাইরেক্টলি লিখি যে যে আমাদের গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, এর মানটা আসবে কত, এই যে লাস্টে এইচ ইন্টু এফ মাইনাস এফ নট। এখানে এফটা বসবো আমরা 9 ইন্টু 10⁻15, আর এফ এর মান তো হচ্ছে আমি বলছিলাম যেটা ফিক্সড, চেঞ্জ হবে না, 3 ইন্টু 10⁻15। এখান থেকে তুমি গতিশক্তি পেয়ে গেছো। আর ইলেকট্রনের গতিশক্তি সমান সমান আবার তুমি ই ভি নট ধরবা। তাহলে তুমি গতিশক্তি জানো, ই তুমি জানো, এখান থেকে তুমি ভি নট পেয়ে যাবা। এই হচ্ছে তোমার নিবৃত্তি বিভব। তাই তোমার এই নিবৃত্তি বিভব হচ্ছে বি বিন্দুতে, আর এটা হচ্ছে তোমার সি বিন্দুতে। দুইটা তুলনা করবা বা পার্থক্য করবা। ম্যাথটা ক্লিয়ার না? জি ভাইয়া ক্লিয়ার। দেখছো? তো মোটামুটি হচ্ছে এই টাইপের ম্যাথ, ওই সূত্র কিন্তু আমাদের একটাই আছে, ওই একটা সূত্রকে আমরা ঘুরে ফিরে ম্যাথ করতেছি। একটু কঠিন লাগতে পারে তো প্রথম প্রথম ম্যাথ করতে কথা, এটা হচ্ছে প্র্যাকটিস করলে সহজ লাগবে আস্তে আস্তে। আর এই যে 2023 সালে কিন্তু আমাদের তাহলে ফটোইলেকট্রিক ইফেক্টের ম্যাথ খুব বেশি পরিমাণে আসছে। আর একটা করে যদি এই ফটোইলেকট্রিক ইফেক্টের ম্যাথ আসে, বাকিগুলো কিন্তু এই টাইপের ম্যাথই আসে। কেন, কারণ হচ্ছে যে সমতা রাখার চেষ্টা করে তো একটু, তাই না? অন্য টাইপের ম্যাথ দিতে চায় না। সামনে দেখো তো আবারও ফটোইলেকট্রিক আসবে, দেখছো, আবারও ফটোইলেকট্রিক। তাইলে তোমার এখানে কুমিল্লা করতে এসে বলছে কি, গ নম্বরে বলছে উদ্দীপকের ধাতুটির কার্যাপেক্ষক মেগা ইলেকট্রন ভোল্টেজ নির্ণয় করো। ওয়াও, অনেক সুন্দর। ধাতুর কার্যাপেক্ষক মানে কি, ফাই এর মানটা বের করতে বলছে না? ফাই এর সূত্র তোমার দুইটা, মুখস্থ সূত্র, এইচ এফ নট আর চারটা কি এইচ সি বাই ল্যামডা নট। এখন তুমি এখানে কোনটা ইউজ করবা, তুমি কি সূচন কম্পাঙ্ক জানো নাকি সূচন তরঙ্গ দৈর্ঘ্য জানো? কোশ্চেনের দিকে তাকাও, ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেখছো, তাই তুমি এইচ সি বাই ল্যামডা নট ইউজ করবা। এটা বাদ, মানটান বসে দাও যে 6.626 ইন্টু 10⁻−34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ আর নিচে হচ্ছে ল্যামডা নট। ল্যামডা নটের মান কত হয়েছে দেওয়া আছে, 5 4 5 4 5 4 5 4, কিন্তু অ্যাংস্ট্রমে না, 10⁻10 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে তোমার ধাতুর কার্যাপেক্ষক। কিন্তু এই মানটা কিসে আসবে, জুলে আসবে কিন্তু। এই মানটা তোমার জুলে আসবে। মানটা আসবে কত আমি একটু বলি, -34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 5 4 5 4 ইন্টু 10⁻−10। মানটা আসবে তোমার হচ্ছে 3.6 ইন্টু 10⁻−19, ঠিক আছে? এটা আসছে। এটাকে তুমি মেগা ইলেকট্রন ভোল্টে কিভাবে নিবা? তো সবার আগে তুমি এটাকে ইলেকট্রন ভোল্টে নাও। আর আমি তো বলে আসছি 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান, তুমি তো বললা না যে 1.6 ইন্টু 10⁻−19 জুল। তো আমি হচ্ছে জুল থেকে এখন ইলেকট্রন ভোল্টে আসবো উল্টা। তাহলে এই সংখ্যা দিয়ে আমার ভাগ করতে হবে। তাহলে তুমি ভাগ করে দাও যে 3.6 ইন্টু 10⁻−19, ঠিক আছে? ভাগ, ভাগ হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19। ভাগ করলে তুমি কিসে পাবা, ইলেকট্রন ভোল্টে পেয়ে যাবা। ভাগ করি, ভাগ করলে আসবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, আসবে 2.28, 2.28 ইলেকট্রন ভোল্ট। কিন্তু তোমার কিন্তু ইলেকট্রন ভোল্টও বের করতে বলে নাই, তোমার বলছে মেগা ইলেকট্রন ভোল্টে বের করো। তাহলে এটাকে আমি আরো 10⁶, মেগা মানে কি 10⁶ না, ওটা দিয়ে ভাগ দিব। 2.28 ইন্টু 10⁻−6, দেখো 10⁻6 দ্বারা ভাগ দেওয়া মানে কি 10⁻−6 দ্বারা গুণ, একই জিনিস। এত মেগা ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ক্লিয়ার নাকি? জি ভাইয়া। এরপরে ঘ নম্বরে বলছে কি, ধাতুটির উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব কমে, উদ্দীপকের আলোকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই দিলে মানে ল্যাম্বডা মান যদি আমি বাড়াই দিই তখন কি হবে, নিবৃত্তি বিভব
ভি নটের মানটা নাকি কমে। এর মানে কি আমার ভি নটের মানটা বের করতে হবে। আমি দুই ক্ষেত্রে ভি নটের মানটা বের করব, বের করে দেখাবো। আচ্ছা, প্রথমে ল্যাম্বডা ছিল কত দেখো তো, একটি ধাতুর উপর 3000 অ্যাংস্ট্রম এবং 4400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে আলো, সোজা কথা। দুই ধরনের আলো ফেলছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য কম, একটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো আমার এটাই দেখাইতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যায় তখন নিবৃত্তি বিভব নাকি কমে যায়। কোশ্চেনটা ক্লিয়ার? জি ভাইয়া। এক মিনিটে দেখাবা, সহজ জিনিস তো। চলো করি। সূত্র কি ভিন্ন কিছু নাকি তুমি দেখো, নাকি আগে সূত্র ইউজ করি। নিবৃত্তি বিভব বের করবা তুমি হচ্ছে প্রথমে এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করো। তাহলে আমি কি জানি, আমি হচ্ছে ল্যাম্বডা মান জানি 3000 ইন্টু 10⁻10, কারণ অ্যাংস্ট্রম না, এত মিটার। তারপরে হচ্ছে আমি সূচন তরঙ্গ দৈর্ঘ্য জানি, কিন্তু সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমি হাইয়ের মানটা বের করতে পারবো, যেটা হচ্ছে আমি কিন্তু গ নাম্বারে বের করে চলে আসছি। এই যে ধাতুর কার্যপেক্ষক, ওইটা আমি বসাই। গ নম্বরে কাজের কত ছিল, জুলে যেহেতু ম্যাথ করবো, জুলেরটা বসাই। 3.6 10⁻19, 3.6 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, 10⁻19 জুল। তো এই দুটা মান হচ্ছে আমি জানি। এখান থেকে হচ্ছে আমি নিবৃত্তি বিভব ভি নটের মানটা বের করবো। ফর্মুলা আমাদের কি, ফর্মুলা হচ্ছে, দেখো আমরা ফোটনের শক্তি প্রথমে লিখি না, আমি আর ইপি ইএমপি ওসব লিখতেছি না, ঠিক আছে, আমি ডাইরেক্ট হচ্ছে ফর্মুলা লিখে দিব। তো ফোটনের শক্তি এইচ এফ লিখবো নাকি এসি বাই ল্যামডা, যেহেতু আমাদের ল্যামডা আছে এখানে, আমরা এখানে এসি বাই ল্যামডা লিখবো। এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হবে। একটা ভাগ হচ্ছে কি করবে, আমাদের ধাতব পাত শোষণ করবে, আর একটা ভাগ দিয়ে আমাদের ইলেকট্রন বের হবে। আর ইলেকট্রনের শক্তি কি, এখানে আমরা ই ভি নট দিব, কারণ আমাদের এখানে ভি নটটা বের করতে হবে। তাই তুমি এখানে দেখো, এইচ এর মান তোমার মুখস্থ, সি এর মান তোমার মুখস্থ, ল্যামডা তোমাকে দেওয়া আছে, ফাই এর মান তোমাকে দেওয়া আছে, ই এর মান তোমার মুখস্থ। তার মানে তুমি ভি নটটা পেয়ে গেছো। ভি নট বাদে এখানে তুমি সব মান জানো, তার মানে তুমি ভি নটটা বের করতে পারবে, পারবে না? এটুকু হ্যাঁ পারবো। পারবা। ভাই এটার কর্ণটা একটু বুঝাই দিয়েন। ও, কৃষ্ণ বস্তু কাকে বলে, তাই না? আচ্ছা, বুঝাই দেবো। তারপরে দেখো, এটা তো গেল হচ্ছে তোমার কি বলে 3000 অ্যাংস্ট্রম আলোর জন্য। তো তুমি এই ম্যাথটা আবার করবা, আবার করবা কার জন্য, এই যে 4400 অ্যাংস্ট্রম আলোর জন্য, মানে সেম ম্যাথ রিপিট করবা। ল্যামডা সমান তোমার কি 4400 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম আবার মিটাই নিবা কি 10⁻10 দিয়ে। ফাই এর মান ফিক্সড আগেরটাই থাকবে, ভিনোটার মান বের করবা। এই যে এই কাজটা করে, এই সি বাই ল্যামডা, এখন ল্যামডা 2 বসাবা, আগে ল্যামডা 1 বসেছি, ল্যামডা 2 বসাবা, তারপর ফাই এর মান বসাবা, ভিনোট পাবা। তারপর দেখাবো যে ল্যামডা মান যখন বেড়ে যায়, এবার কি এখানে ভিনোটের মানটা কম আসবে, বুঝছো? তুমি ম্যাথ করলে দেখবা ভিনোটের মানটা এখানে কম আসবে। আর আমি যে স্লাইড দিয়ে দিচ্ছি না, ওখানে ম্যাথটা করা আছে, দেখো ভিনোটের মানটা কম আসবে। তো ওইটাই অ্যান্সার। আর কৃষ্ণ বস্তু কাকে বলে, হ্যাঁ এটা সুন্দর কোশ্চেন। কৃষ্ণ বস্তু হচ্ছে সেই বস্তু যে বস্তুর উপর আপতিত সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে শোষণ করে ফেলে। ঠিক আছে, তো যে বস্তু তার উপর আপতিত সকল দৃশ্যমান এবং অদৃশ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে ফেলে, তাকে কৃষ্ণ বস্তু বলে। মানে এই কৃষ্ণ বস্তু হচ্ছে কোনো আলো প্রতিফলিত করবে না, মানে ব্যাক করে আবার পাঠিয়ে দিবে না। তার উপর যেটাই ফেলাবা সে সেটাই খেয়ে ফেলাবে, ঠিক আছে, মানে তার উপর যা দিবা সে সেটাই অ্যাবজর্ব করে ফেলাবে। তো যে বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্যে বা সকল কম্পাঙ্কের দৃশ্যমান এবং অদৃশ্য তরঙ্গ দৈর্ঘ্য কি বলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ শোষণ করে নেয়, তাকে হচ্ছে আমরা কৃষ্ণ বস্তু বলি। ঠিক আছে, আমি এখানে আলো বলতে পারি, আমি এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারি। যেমন এখানে দেখো, এই দুটো আমাদের আলো না, এখানে কি লেখা আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কারণ আলো আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ একই জিনিস। ঠিক আছে, তো তো এটা হচ্ছে সংজ্ঞা। ক্লিয়ার? জি ভাইয়া। আর এই ফর্ম তো পারবা এগুলা, না পারলে আমরা বললেও সমস্যা নেই, পরে আমি করে দেবনি। এখানে বস্তু বেগ বৃদ্ধি পেয়ে যোগ সম্পোষণ করে, এটা তো তুমি সমীকরণ দিয়ে বুঝিয়ে দিবা সুন্দর মতো। এ সমান এল নট রুট ওভার 1/b²/c², এগুলো পারা যাবে। ঠিক আছে, অবশ্যই দেখবা, পারা গেলেও দেখবা। এই তো বয়সের একটা মেথড আসছে অনেকক্ষণ পরে, ঠিক আছে না? আচ্ছা, আমাদের কেউ এখানে সময় শেষ হয়ে যাচ্ছে না, কি এটা তো দেখতে হবে। কই সেকেন্ড আছে, কই মিলি সেকেন্ড আছে, আচ্ছা আছে, সময় আছে। ওদিকে আমার নেটে খুব ডিস্টার্ব, ক্লাস করতে পারতেছি না। দেখো, উদ্দীপকে বর্ণিত মহাশূন্যচারী পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স কত হবে? নাইস। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত বেগ
1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এত বেগে গতিশীল মহাসৌরজগতে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পৃথিবীর হিসেবে 30 বছর পরে ফিরে এলেন। এই যে 30 বছর, 30 বছর, এটা কি টি নাকি টি নট? দেখি, টি, টি বলছো? ভাইয়া আচ্ছা, রাইট, এটা হচ্ছে আমাদের টি হবে, টি নটটা কিন্তু না। কারণ বলছে কি, দেখো, এই যেটা দেখছে কে, পৃথিবীর হিসেবে না, পৃথিবীতে অবস্থিত একটা ব্যক্তি দেখছে সে 30 বছর করে ফিরে আসছে। তো এই পৃথিবীর ব্যক্তির সাপেক্ষে ওই লোকটা তো গতিশীল, তাহলে এটা গতিশীল সময় টি হবে। ঠিক আছে, তাহলে আমি টি জানি, ভি জানি, আমাদের ফর্মুলা কি, টি সমান সমান টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে তুমি এখানে মান বসাও, টি নট পেয়ে যাবে না? টি নট সমান সমান কি লেখা যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। টি হচ্ছে 30 বছর ইন্টু রুট ওভার 1 - আচ্ছা, এখানে আবার কি দিয়ে রাখছে সব, ও আচ্ছা, 1.8 বেগ বসাবা, দেখো 1.8 ইন্টু 10⁸ আছে না, আবার নিচে কি আলোর বেগ 3 × 10⁸। তো 10⁸ 10⁸ কাটাকাটি যাবে, কিন্তু তো আমি লিখলামই না, আমি এই পুরোটা স্কোয়ার দিয়ে দিই, কারণ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওইটুকু কাটাকাটি লিখি নাই। এখান থেকে হিসাব করলে তুমি হচ্ছে ওই বয়সটা পাবা যেটা হচ্ছে স্থির বয়স। স্থির বয়স মানে কি, ওই যে যে লোকটা বাইরের দেশ থেকে আসতেছে না, মানে বাইরের গ্রহ থেকে আসতেছে, ওই লোকের নিজের সাপেক্ষে যে নিজের বয়স, ওইটা তো স্থির। আমার নিজের সাপেক্ষে আমার নিজের বয়স স্থির, এটা হচ্ছে ওই বয়স, ওই লোকের কাছে মনে হবে কি তার বয়স আসলে এইটুকু বাড়ছে। ঠিক আছে, তো এটা বের হবে কত দেখি, তোমার হচ্ছে 30 ইন্টু রুট ওভার 1 - 1.8/3 স্কোয়ার। ঠিক আছে, তো 24 আসবে। ঠিক আছে, 24 আসবে, 24 বছর। তাহলে ওই লোকের কাছে মনে হবে তার বয়স আসলে 24 বছর বাড়ছে। তাহলে সে গেছিল 30 বছর বয়সে, তাহলে তার বয়স এখন কত হবে, তার বয়স টি, তার বয়স সমান সমান গেছে 30 বছর বয়সে, তার বয়স বাড়ছে 24, তাহলে 55 বছর বয়স মনে হবে। ম্যাথটা ক্লিয়ার? ভাইয়া 54 হবে তো। ও আচ্ছা, 54 লিখছি, 54, আমি ভুলে 55 বুঝছি। ঠিক আছে, সুন্দর ম্যাথ। এরপরে কি বলছে, উদ্দীপকের আলোকে গতিশীল অবস্থায় মহাশূন্যতারের দৈর্ঘ্য এবং ভর, স্থির অবস্থায় দৈর্ঘ্য এবং ভরের পার্থক্য হবে কি? তোমার কি মনে হয়, হবে না? একটা মহাশূন্যযান গতিশীল, তার দৈর্ঘ্য আর ভর কি চেঞ্জ হবে না? আইনস্টাইন কি বলে গেছে আমাদের, দৈর্ঘ্য সংকুচিত হবে, ভর সম্প্রসারিত হবে। এই যে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, সে যখন গতিশীল হবে তার দৈর্ঘ্য কমে যাবে না? সেটা আমরা বের করতে হবে। ভর দেওয়া আছে কত, 2200 কেজি, সে যখন গতিশীল হবে তার ভরটা বেড়ে যাবে না? সেটা আমার বের করতে হবে। তাই কি করবা, তোমাকে এখানে এল নট দেওয়া আছে 120 মিটার। ঠিক আছে, তুমি হচ্ছে এল বের করবা, ফর্মুলা কি, এল সমান এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এল নটের মান হচ্ছে 120 রুট ওভার 1 - বেগের মান তোমাকে হচ্ছে 1.8 ইন্টু 10⁸ লিখলাম না, ওইটা কাটাতে যাবে, দেওয়া আছে হিসাব, এটা স্কোয়ার। হিসাব করলে তুমি এখান থেকে গতিশীল দ্রুত পেয়ে যাবা। দেখবা এই মানটা অবশ্যই কম আসবে। ধরো এই মানটা হচ্ছে 120 রুট ওভার 1 - 1.8/3 স্কোয়ার, এটা 96 আসছে। ঠিক আছে, 96 মিটার, 96 মিটার। তাই তোমার গতিশীল অবস্থায় ওই, ওটা কি বস্তু ছিল নাকি কোনো, গতিশীল অবস্থায়, ও মহাশূন্য যান, গতিশীল অবস্থায় ওই মহাশূন্যের দৈর্ঘ্য মনে হবে কত, মাত্র 96 মিটার। ঠিক আছে, তো দৈর্ঘ্যের পার্থক্য হবে কিনা, হ্যাঁ পার্থক্য অবশ্যই হবে। ঠিক সেম ভাবে তোমাকে স্থির ভর দেওয়া আছে, বুঝছো, 2200 কেজি, 2200 কেজি দেওয়া আছে, আর গতিশীল ভর বের করতে বলছে। বের করতে পারবে না, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই কি বলো, পারবো তো নাকি মানটান বসাইতে? পারা যাবে? বুঝতে পারছো ম্যাথটা? জি ভাইয়া বুঝছি। দেখছো কি সহজ ম্যাথ আসে এগুলা বোর্ডে, এসব ম্যাথ কোনো লাভ আছে? এই হচ্ছে তোমার ম্যাথ। তারপরে সিলেট বোর্ড, ওকে, আবার আসছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, খালি বারবার আসতেছে, এই ম্যাথ করতে তো বোর হয়ে গেছি।
দেখো কি বলছে, গ নম্বরে পটাশিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। মানে কি ল্যাম্বডা নট বের করতে বলছে, কাজ অপেক্ষক দিয়ে দিছে, সূত্র কি অ্যাপ্লাই করবো বলো? তোমাকে ফাই দিয়ে দিছে, কি সূত্র মনে আছে? ফাই এর সূত্র আমাদের দুইটা না, একটা এইচ সি বাই ল্যাম্বডা নট, আর একটা এইচ এফ নট। তোমরা এইচ সি বাই ল্যাম্বডা নট ইউজ করে দিব, শেষ। কিন্তু হচ্ছে এটাকে অবশ্যই জুলে নিতে হবে, তো তাহলে ইন্টু 1.6 10⁻−19, এই যে এখন সে জুলে আসছে। এখন তুমি হচ্ছে বসাবা যে ফাই এর সূত্র কি, এইচ সি বাই ল্যাম্বডা নট। এম এর আমি আর করবো না, এইচ এর মান তুমি জানো, সি এর মান তুমি জানো, তুমি ল্যাম্বডা নট পেয়ে গেছো, কিন্তু ল্যাম্বডা নট সমান সমান এত মিটার। এটা হচ্ছে আমাদের সূচক তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এরপরে বলছে কি ঘ নম্বরে, রাইসার পরীক্ষায় আপাতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের ফলে পটাশিয়ামের নিবৃত্তি বিভবের কিরূপ পরিবর্তন হবে। ওয়াও, এই ম্যাটটাকে আমরা করি নাই? জি ভাইয়া করছি, সেম ওই যে সেম, দুইবার বের করব। সেম ম্যাথ একদম। এই যে এই ল্যাম্বডার জন্য একবার তুমি হচ্ছে ওই ভিনোটের মানটা বের করবা, আবার এই ল্যাম্বডার জন্য ভিনোটের মানটা বের করবা, ঠিক আছে। যেমন এটা নিয়ে যখন করতে যাবা, এই সি বাই ল্যাম্বডা, এই সি বাই ল্যাম্বডা সমান সমান ফাই, ফাই এর মান তো এই যে 2.1 জানো তুমি, প্লাস ই ভিনো, এই যে ভিনোটের মানটা বের করবে এখান থেকে, ঠিক আছে। ঠিক সেম ভাবে হচ্ছে তুমি ওইটা নিয়ে আরেকটা ভিনোটের মানটা বের করবা। তো এই ম্যাথটা আমি করতেছি না, ভাইয়া পারবো। করে নিবা, হ্যাঁ পারবা। খ নাম্বারটা বুঝাই দেন ভাইয়া, খ নাম্বারটা কি বলছে? এক্স রশ্মি নলের টার্গেট হিসেবে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কেন ব্যবহার করা হয়? তোমার কি মনে হয় এক্স রশ্মি নলের টার্গেট হিসেবে, আমরা টার্গেট বলতে কি, আমরা যে এই যে এক্স রশ্মি ফেলবো, ঠিক আছে, এক্স রশ্মি যে আমরা উৎপাদন করে ফেলবো, অবশ্যই একটা ধাতুর উপরে তো ফেলবো, তাই না? তো ওই যে ধাতু করে ফেলবো, সেটাকে কেন আমরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হিসেবে নিই? মানে এটা ধাতু যে কোনো ধাতু নিতে পারি না, আমরা সোডিয়াম ধাতু নিলাম। সোডিয়াম ধাতু নিলে কি হবে, যেই আমি এক্স রশ্মি ফেলবো, সে এত গরম হবে, এত হিট হবে, সোডিয়াম ধাতু পুরো গলে যাবে, ঠিক আছে। তো আমাদের যেটা হয়, এক্স রশ্মিতে আমরা অনেক টাইপের ভোল্টেজ ইউজ করি, ঠিক আছে। মেইনলি মেইনলি হচ্ছে আমরা আহ কঠিন এক্সরেটা সবচেয়ে বেশি ইউজ করি, যেখানে আমরা বিভব পার্থক্য খুব বেশি ব্যবহার করি। ওই যে আমাদের দুই টাইপের এক্সরে ছিল, একটা নরম এক্সরে, একটা কঠিন এক্সরে, বুঝছো? তো আমরা যখন কঠিন এক্সরেটা ইউজ করতে যাই, তো উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করি। উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করলে তোমার এই যে এক্স রশ্মি আসবে, সে এত গতিতে আসবে, মানে এত শক্তি নিয়ে সে আসবে, যে শক্তি নিয়ে এই ধাতুর উপর পড়লে সেই শক্তিটা গরম হয়ে গলে যাবে। তো ধাতুর গলনাঙ্ক যদি খুব কম হয়, সে তো গলে যাবে ধূপ করে। তো তার জন্য হচ্ছে আমরা কি করি, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু ইউজ করি, যাতে এ অনেক শক্তি নিয়ে আসুক, কোনো সমস্যা নাই, এর তো গলনাঙ্ক অনেক বেশি, এ গলবে না। বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। এটাই। তারপরে হচ্ছে তোমার সামনের দিকে যাই, বরিশাল বোর্ড, আবারও ফটো ইলেকট্রিক নাকি, এই কেন এগুলো আসতেছে বারবার? আচ্ছা, পরীক্ষণে ব্যবহৃত আলোর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এই এটা তো খালি আসতেছে, এটাই আসে কেন? সূচন কম্পাঙ্ক আসতে পারে তো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি কি দেওয়া আছে দেখো তো, এই দেখো কাজ তো দিয়ে দিছে, পারবা? এসি বাই ল্যামডা নট, এই ল্যামডা নট বের করবা। তারপর হচ্ছে নাভিহার উক্তিটি যথাযথ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। নাভিয়া কি বলছে, নাভিয়া কোথায়? আচ্ছা, নাভিয়া হচ্ছে যেখানে, নাভিয়া ফটো তড়িৎ ক্রিয়া পরীক্ষা করার জন্য এত কার্যাপেক্ষকের এখন ধাতু নিছে, ধাতুটিতে এত তরঙ্গ থেকে আলো ফেলা হলো। সে তার বান্ধবীকে, বান্ধবী নীলাকে বলল, ধাতুটি হতে এত বেগের ইলেকট্রন নির্গত হয়। আরে নাইস। মানে নাভিয়া বলছে কি এত বেগে ইলেকট্রন বের হবে, তো আমরা ওইটাই পরীক্ষা করব, যে আসলে এত বেগে ইলেকট্রন বের হবে কিনা। যদি হয়, হ্যাঁ নাভিয়া সঠিক বলছে, নাহলে না। তাই নাভিয়া কি কি করছে আমরা একটু দেখি। ধাতুটিতে সে হচ্ছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলছে, তাই তো। তার তরঙ্গ দৈর্ঘ্য কত, 280, আর যেহেতু ন্যানোমিটার, 10⁻⁹ মিটার, ঠিক আছে। আচ্ছা গেল। তারপরে তোমার কাজের একক ফাই তুমি জানো, ফাই মানে হচ্ছে 3। ভাইয়া ক্লাস শেষ হয়ে গেল। ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। এই বেরো, আমি লিঙ্ক দিচ্ছি। তোমার হচ্ছে এই ম্যাথ ছিলাম আমরা, যে কাজের একক মান দেওয়া আছে 3 ইলেকট্রন ভোল্ট, এই তো। এক সেকেন্ড,
হ্যাঁ, কার্য তন্ত্রের মান হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। এটাকে অবশ্যই হচ্ছে আমরা জুলে নিয়ে বসাবো। তাহলে 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো তুমি ল্যাম্বডা জানো, তুমি ফাই জানো, তোমাকে বের করতে বলছে কি, এই যে ইলেকট্রনিক বেগটা যে এত, এটা প্রমাণ করতে বলছে না, তুমি ইলেকট্রনিক বেগ বের করবা। ঠিক আছে, এটা আবার বিভব মনে করো না, বিভব কিন্তু আমরা ভি নট দিয়ে দেখাই, এটা ইলেকট্রনিক বেগ। ফর্মুলা কি অ্যাপ্লাই করবা, যে আমাদের এখানে যে ফোটনটা পড়ছে তার শক্তি কত, এইচ সি বাই ল্যাম্বডা দিয়ে বের করবা। এই যে এইচ সি বাই ল্যাম্বডা দিয়ে হচ্ছে আমরা ফোটনের শক্তি বের করবো। ঠিক আছে, সমান সমান এটা দুইটা ভাগে ভাগ হবে, একটা ভাগ হচ্ছে ধাতু খেয়ে ফেলাবে পাই, প্লাস আরেকটা ভাগ নিয়ে আমাদের ইলেকট্রন বের হবে, হাফ এম ভি স্কয়ার ইলেকট্রনের শক্তি। তো এখানে তুমি সবকিছুর মান জানো, সব মান বসাই দিবা, তুমি ইলেকট্রনের বেগ পেয়ে যাবা। ম্যাথ কিন্তু শেষ। 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যাম্বডা মান তোমার দেওয়া আছে না, কত হয়েছে 280 ইন্টু 10⁻⁹ সমান সমান 5। 5 এর মতো এই যে এটা 3 ইন্টু 1.6, 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ ঠিক আছে। তারপর হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ হাফ এম এর মান কত 9.11 ইন্টু 10⁻⁻31 ইন্টু ভি স্কোয়ার। এই হচ্ছে তোমার বেগটা। ঠিক আছে, এখান থেকে হিসাব করে তুমি ইলেকট্রন বেগ পেয়ে যাবা। বেগ বের করার পর তুমি কম্পেয়ার করবা যে ও যে বলছে এই বেগে ইলেকট্রন বের হবে, আসলে সেই বেগে কি ইলেকট্রনটা কি বের হয়েছে কিনা। যদি হয় সে সঠিক বলছে। বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। এই হচ্ছে বরিশাল বোর্ড 23। ঠিক আছে, সামনের দিকে যে দিনাজপুর বোর্ড 23। দেখো এখন পরে আবার একটা সুন্দর মেট আসছে। বলছে কি, পি কোণাটির আপেক্ষিক আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি নির্ণয় করো। আপেক্ষিক তত্ত্বীয় বলতে কি বোঝায়, আইনস্টাইনিয়ান গতিশক্তি, ওইটাই বুঝছো। আইনস্টাইনিয়ান গতিশক্তিটা তার বের করবো। তো একটি পি কোণা, একটি কোণা পি এর স্থির ভর দেওয়া আছে, মানে এম নট। উঠাও, এম নট সমান 2 ইন্টু 10⁻⁻20 কেজি, -20 কেজি। এত কম ভর কারো হতে পারে, আছে হয়েছে। কোণাটি এত বেগে গতিশীল, ভি এর মান তোমাকে দেওয়া আছে 0.91 সি, 0.91 সি। আর একটি কোণা, ওইটা লাগবে না আমার, বলছে পি কোণাটির আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তিকে আমরা টি দ্বারা প্রকাশ করছিলাম। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু পড়াটা ধরি। আচ্ছা, দেখো যেখানে ছিলাম, তোমার আইনস্টাইনের গতিশক্তি কিভাবে বের করতাম সূত্র মনে আছে তো। গতিশক্তি সমান কি, মোট শক্তি এম সি স্কোয়ার, এখান থেকে আমরা স্থিতি শক্তি এম নট সি স্কোয়ার বাদ দিতাম। এই হচ্ছে আমাদের আইনস্টাইনের গতিশক্তি। আবার হাফ এফ স্কোয়ার করে দিয়ে এসো না, ওটা হচ্ছে নিউটনীয় গতিশক্তি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, এম আর সি স্কোয়ার তো কমন নিব, এম এর জায়গায় কি বসাতে পারি, এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এম নট, ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার। সি স্কোয়ারটা আমি কমন নিয়ে নিছি। এখন তুমি দেখো এম নটের মানটা জানো, তুমি বেগের মানটা জানো, এম নট জানো, এম নট জানো, বেগের মানটা জানো, বসে দিলে তুমি এখানে কি পেয়ে ভাই যাবে। এম নট কমন নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুঝে গেছো। এম এম নট কমন নিয়ে নেন। হ্যাঁ, ওটা তো আর কি, এম নট কমন নিয়ে নিতে তুমি আসলে, এই যে এম নট সি স্কোয়ার, তুমি কারো দুইবার মন চাইলে দুইবার বসাবা। তাহলে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর -1 থাকবে এখানে, খালি এইটুকু। ঠিক আছে, এই হচ্ছে তোমার ম্যাথটা, পাওয়া যাবে না। জি আচ্ছা, আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পি কোণাটির ভর কিউ কোণার স্থির ভরের সমান হওয়া সম্ভব, গাণিতিক ভাবে যাচাই করো। এটা খুব সুন্দর একটা কোশ্চেন করছে। বলছে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী এই যে পি কোণার যে ভর আছে না, এই ভরটা কিউ কোণার স্থির ভরের সমান হতে পারবে কিনা। বুঝছে, কিউ কোণার স্থির ভরের সমান হতে পারবে কিনা। কিউ কোণার ভরটা বেশি না, ওই যে -19, কিন্তু কিউ কোণার ভর কিন্তু বেশি। তাহলে আমি যদি এই বস্তুটাকে গতিশীল করে দিই, এই বস্তুটাকে গতিশীল করে দিই, তার ভর বেড়ে যাবে। তো বাড়তে 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 একসময় তো এই ভরের সমান হবে, তাই না, কোনো না কোনো একসময় তো হবে। তো কত বেগে গতিশীল করলে এই কোণার ভর এর ভরের সমান হয়ে যায়, সেটা আমি বের করব। তাহলে আমি কি করবো এখানে, যে ধরে দিব ঘ নম্বরে, যে এর স্থির ভর কত। স্থির ভর তো দেওয়া আছে এম সমান সমান, সরি এম নট সমান সমান 2 ইন্টু 10⁻⁻20, আর গতিশীল ভর কত ধরবো,
তোর হচ্ছে কিউ কণার স্থির ভরের সমান। যে আমি এটা ধরতেছি যে গতিশীল অবস্থায় তার ভরটা হচ্ছে কিউ কণার স্থির ভরের সমান হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমি বেগের মানটা বের করে ফেলবো। বের করা যাবে নাকি যাবে না কি মনে হয়? ফর্মুলা তো আমাদের আছে যে এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি এখানে এম এর জায়গায় হচ্ছে কিউ কণার ভর বসাচ্ছ, তাই না? 1.6 1.6 ইন্টু 10⁻⁻৯। আর এম নটের জায়গায় পি এর স্থির ভর 2 ইন্টু 10⁻⁻৯। এই 19 না 20 ছিল। আর নিচে হচ্ছে রুট ওভার 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সি এর মধ্যে তোমার জানা আছে, এখান থেকে তুমি বেগের মান পেয়ে যাবা। তারপর লিখবা যে এত বেগে পি কণাটিকে গতিশীল করলে তার ভর কিউ কণার স্থির ভরের সমান হয়ে যাবে। ক্লিয়ার না? জি ভাইয়া। দেখছো খ নম্বরে কি আসছে? মাইক্রোসফট মূল্যে পরীক্ষার ফলাফল। ওই যে 3টে রেজাল্ট বুঝলা। ময়মনসিংহ 23 আবারও ফটোজেটিক ইফেক্ট। আচ্ছা দেখো, প্রথম ক্ষেত্রে নিশ্চিত ইলেকট্রনের মানে তো তোমরা বুঝতে পারতেছো তাই না, যে কোশ্চেন যে বারবার রিপিট হইতেছে, রিপিট কোশ্চেন এগুলো তো বারবার আসে, আর কিছু নেই এই চ্যাপ্টারে। এই জিনিসই বারবার রিপিটই হবে। প্রথম ক্ষেত্রে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি কি কি দেওয়া আছে? পটাশিয়াম একটি পাত্রের উপর এত অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলছে, ল্যাম্বডা তোমাকে দিয়ে দিছে 3000 ইন্টু 10⁻⁻10 মিটার। তারপরে তোমার কাজ অপেক্ষক ভাই, এই ম্যাথ তো করে আসছে এগুলা, ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। কেন এটা করলাম? ইলেকট্রন ভেক্টর দেওয়া আছে, জুলে নিয়ে গেছি, তাই তো? আর তোমাকে এখানে বলছি কি গতিশক্তি বের করতে হবে ইলেকট্রনের, হাফ এম ভি স্কোয়ার বের করবে। তোমার সূত্র কি জানি? ল্যামডা এখান থেকে হচ্ছে পরিমাণ শক্তি এসি বাই ল্যামডা। এসি বাই ল্যামডা সমান সমান তোমার ফাই কাজ ফাই প্লাস হাফ প্লাস এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। তুমি এই পুরো জিনিসটাই বের করবা, এই পুরো জিনিসটা বের করবা। এইচ তুমি মুখস্থ জানো, সি তুমি মুখস্থ জানো, ল্যামডা তোমাকে দেওয়া আছে, ফাই তোমাকে দেওয়া আছে, মানে তোমার ম্যাথ শেষ। সোজা কথা। তো গ নাম্বারটা পারবা। ঘ নাম্বারে বলছে একই ধাতুর উপর আপাতিত আলোর তরঙ্গ বাড়ালে নিবৃত্তি বিভব কমে যায়, কি মনে পড়ে? বুঝছি এটা। এই যে তরঙ্গ ল্যাম্ডা একটা দেওয়া আছে, আরেকটা তরঙ্গ ল্যাম্ডা দেওয়া আছে, একটু আগে কিন্তু করছিলাম আমরা যে দুইটা তরঙ্গ দিয়ে আমরা দুইটা নিবৃত্তি বিভব বের করবো, ঠিক আছে? আর ভাই স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। না না, স্ক্রিন দেখা দিতেছে আসলে, নেটটা একটু সমস্যা রাখতে পারে। তোমাদের হচ্ছে নেট তো হেভি ডিস্টার্ব করতেছে। উফ, সেই দেখি যে পোলামেন্টাই ঢুকতেছে আর বেরিয়েছে, ঢুকতেছে আর বেরিয়েছে। যতক্ষণ ঢুকে থাকতে পারে তার থেকে বেশিক্ষণ বাইরে থাকে। এ তো পৌঁছবে না। কবে ঠিক হবে নেটের এসে সমস্যা? স্ক্রিন দেখা যায় এখন? না ভাইয়া দেখেন, হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা স্ক্রিন দেখা যেতেছে, সমস্যা নাই। তো এই এটা তো পারবা, কি বলবো, এটা কি করবো নাকি? তোমার দুইটা ল্যাম্ডা দিয়ে দুইটা ভিনট বের করবা, দুইবার ম্যাথ করে, একই ম্যাথ দুইবার করবা। এই যে এসি বাই ল্যাম্ডা 1 বসাবা, ফাই বসাবা, আর এখানে ই ভি নট বসাবা, তাহলে ভিনট পেয়ে যাবা না? এরকম করে তুমি দুইটা ভিনট বের করবা দুইটা ল্যাম্ডা দিয়ে। দেখা যাচ্ছে তরঙ্গ বাড়লে ভিনটের মানটা কমে যায়, শেষ। কি সামনে যাবো? পাওয়া যাবে এটা? জি ভাইয়া। সামনে কি বুক শেষ হয় না কেন? আচ্ছা বুক শেষ হয়ে গেছে। এই কি প্রতি বছরই তোমার ইয়া এসব আসতেছে, সূত্রন তরঙ্গ এসব এগুলা নাইস, বাট এই ম্যাথগুলো করতে কেন জানি মজা লাগতেছে না, মানে একই ম্যাথ ভাবতাম। বাট তোমার জন্য তো ভালো তাই না, কমন করলে খুবই ভালো। আচ্ছা, উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বের করো। ফটো ইলেকট্রনের গতিবেগ বেগ বের করতে বলছে, বুঝছো? আমি হচ্ছে ইলেকট্রনের বেগ। আমার গেছে দেখা দেখতেছি না। আমার দেখা যায় না। অনেক প্রবলেম করতেছে ভাইয়া, সারাদিন বৃষ্টি যে দেখেন কেউই নাই। আহ নাকি আমরা কালকে পড়বো বাকিটুকু, কি বলবো? কালকে পড়লে ভালো হয়। কালকে গুলো ভালো হয়।
তাহলে আমরা কালকে করি, ঠিক আছে? দেন ভাই একদম নাই, সবারই নেট প্রবলেম, আর কালকে, আমার স্ক্রিন দেখা হ্যাঁ যেত হ্যাঁ না, তো বুঝতে কোথাও পারছি। ছিল। তে তোমরা যতটুকু করছি না, একটু ওগুলো দেখে রেখো, ওগুলো দেখে রেখো, আর সামনে যতটুকু পারো করার চেষ্টা করো মন চাইলে। কালকে হচ্ছে আমরা দেখা যাক দিনের বেলা দিতে পারি কিনা। কালকে বন্ধ না তোমাদের? ঈদে মিলাদুন নবী। হ্যাঁ দেখা যাক কখন সকাল দিলে ভালো হবে। সকাল বলতে কি একেবারে সকাল না, মানে 11টার দিকে, ওইটাই। দেন ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চিল। তাহলে আমরা হচ্ছে এখানে শেষ করি। যাক, কালকে আমরা করবো, সমস্যা নাই। ওকে আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা।